আসসালামু আলাইকুম। মন খারাপ? গল্প শুনে মন ভালো করতে এসেছেন? অনেক গল্পই তো শোনেন জীবনে। অনেক রকমের অনেক হিট হিট গল্প শুনলেন। আজকে একটা ছোট্ট একটা মিষ্টি গল্প শোনাবো। লিখেছেন তাবাস্সুম তোয়াব। আপুর লেখা মাশাআল্লাহ। আমি একটা পড়ে এই ছোট গল্পটা পড়েই ওনার লেখার ফ্যান হয়ে গিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার পছন্দের এই ছোট গল্পটা আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন আর এনজয় করবেন। জাস্ট মন ভালো হয়ে যাবে আপনাদের। গল্পটির নাম ক্রাশ অ্যান্ড কনফেশন। প্রথম পর্ব। জটিল সব সার্কিট আর ইকুয়েশনের মারপ্যাচে পুরো ব্যাচ তখন দিশেহারা। তার উপর পরপর দুটো কঠিন সাবজেক্টের কুইজ আর একটা প্রেজেন্টেশন। প্রফেসর স্যারকে বলা মানেই অরণ্যের রোদন। তার হৃদয়ে করুণার লেশ মাত্র নেই। তিনি কোনোদিন কুইজের ডেট পেছান না। যেটা বলেন সেটার কোনো নড়চড় হয় না। অগত্যা সবাই মিলে ধরলো তরুণ লেকচারার অশির স্যারকে। অন্তত যদি একটা কুইজের ডেট পেছানো যায়। ভাবলো সদ্য লেকচারার হয়েছেন, হয়তো বুঝবেন তাদের মনের কষ্ট। কিন্তু উনি আরো সরস, দুই কাঠি উপরে। কিছুতেই মানলেন না। উনি আবার প্রশ্নও করেন ভীষণ হার্ড। কয়েকটা দাঁত ভেঙে পড়ার উপক্রম হয়। পরীক্ষা শেষে সেই সব দাঁত হাতে নিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে বের হতে হয় পুরো IEEE 19 ব্যাচকে। তো সেদিন আর কি করা, ক্লাস আর ল্যাবের টানা ধকল শেষে কোনো রকমে ছুটতে ছুটতে হলে ফিরেই খানিকটা নাকে মুখে গুজে পড়ার টেবিলে গিয়ে বসে পড়ল নৌশি। পড়তে পড়তে পাগল হবার জোগাড়। নৌশি খানিকটা ব্রেক নিতে ফোনটা হাতে তুলে নিল। ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে হুট করে ওর চোখ আটকে গেল ভার্সিটির চিরচেনা ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপের একটা পোস্টে। কেউ একজন মনের সমস্ত মাধুরী মিশিয়ে নিজের ভেতরের জমিয়ে রাখা ভালোবাসার কথা উজাড় করে লিখেছে। ব্যাস, ওই লেখাটা দেখা মাত্রই নৌশির মাথায় এক দুর্দান্ত বদ বুদ্ধি জেঁকে বসলো। নৌশি আবারও খানিকটা ওইরকম ভীষণ চঞ্চল প্রকৃতির, আর হঠাৎ হঠাৎ অদ্ভুতুরে কাণ্ড ঘটাতে ওস্তাদ। ব্যাস, যেই ভাবনা সেই কাজ। খটাখট কিবোর্ড চালিয়ে মনের মাধুরী মিশিয়ে আর খানিকটা শয়তানি মিশিয়ে লিখে ফেললো একখানা কনফেশন। বারবার পড়ে নিজেই হাসিতে ফেটে পড়ছে। আমাদের চালানো এবার সারা রাত ভাইরাল হয়ে থাকুন, বুঝবেন মজা। 19 ব্যাচ কি চিজ। এই ভাবতে ভাবতে একটা ফেক আইডি দিয়ে পোস্ট করে দিল ভার্সিটির বহুল পরিচিত ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপটাতে। পোস্টটা ছিল এইরকম: আসসালামু আলাইকুম। আসলে কি বলে শুরু করব বুঝতে পারছি না। এর আগে কখনো কনফেশন লেখার সময় ও সুযোগ কোনোটাই হয়নি। তবে আজকে মনের ভেতর জমে থাকা এক রাশ অনুভূতিকে আর দমিয়ে রাখতে পারলাম না। জানি না অ্যাডমিন ভাই এটা অ্যাপ্রুভ করবেন কিনা, তবুও ভীষণ সাহস সঞ্চয় করে লিখেই ফেললাম। আচ্ছা, কখনো কাউকে দেখলে এমন অনুভূতি হয়, মনে হয় আপনি আর ওই মর্তের কোনো ধুলোবালির পৃথিবীতে নেই, বরং আকাশের চাঁদের স্নিগ্ধ আলোতে ভাসছেন। উড়ছেন আর উড়ছেনই। চারিপাশে প্রজাপতি ডানা ঝাপটে উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনাকে দেখলে আমারও ঠিক এরকমটাই মনে হয়। একদম ফিল্মি এনভায়রনমেন্ট। আপনার পরানোর স্টাইল, হাত নেড়ে নেড়ে প্রেজেন্ট করার ক্ষমতা, আপনার চুলের কাটিং, আপনার চশমার ফ্রেম, আপনার ফোল্ড করা জামার হাতা, সবকিছু সবকিছু এত ভীষণ ভালো লাগে। আমি সির্ফ অপলোক চেয়ে থাকি, মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে চেয়ে থাকি। লেকচারে আমার মন বসে না, শুধু চেয়েই রই। ওশির স্যার? হ্যাঁ স্যার, আমি আপনার কথাই বলছি। আপনার এই মায়াবী চোখের জালে যে আমি কতটা ডুবে গেছি, তার হিসাব কোনো ক্যালকুলেটরেও আসবে না। মনের নদীর গভীরতা মাপার কোনো সূত্র যদি আপনার জানা থাকে, দয়া করে সামনের ল্যাবে আমাকে একটু শিখিয়ে দেবেন। রাগলেও যে মানুষকে এতটা কিউট দেখায়, আপনাকে না দেখলে কোনো দিনও জানা হতো না। আমার যখন ইচ্ছে করে, থাক, ওটুকু না বলি। যখন গম্ভীর মুখে বোর্ডের কঠিন সব সার্কিটের ডায়াগ্রাম আঁকেন, তখন আমার মনে হয়, ইস, এই মানুষটার মনের ডায়াগ্রামটা যদি একটু রিড করতে পারতাম। এত এত কঠিন সূত্র মুখস্থ করতে পারলেও আপনার এই মায়াবী চোখের ইকুয়েশনটা আমি কিছুতেই মেলাতে পারছি না। দিন দিন যেভাবে ওই চোখের গভীরতার সাগরে ডুবে যাচ্ছি, তাতে লাইফ জ্যাকেট ছাড়া আর কতদিন সার্ভাইভ করতে পারবো জানি না। তবে শুধু এটুকু জানি, সবকিছুর ট্রিটমেন্ট একমাত্র আপনার কাছেই আছে। আমার জীবনের সব ইকুয়েশন কেবল আপনিই মেলাতে পারবেন। জীবনে প্রথম কনফেশন লিখলাম। এটা লেখার সময় এত ভীষণ নার্ভাস ছিলাম। প্রথমে খাতায় লিখেছি, তারপর এখানে লিখলাম। তবে মনে হচ্ছে
জীবনের প্রথম রিজেক্টটা এখানেই পেতে যাচ্ছি। অবশ্য 2 দিন আগেও একটা রিজেক্ট খেয়েছি লিফট থেকে। লিফটে ওঠার সাথে সাথেই ওভারলোড দেখাচ্ছিল। দক্ষ পেয়ে নেমে গেলাম। স্যার, ছোট্ট একটা প্রাণ রিজেক্ট করে অথৈ সাগরে ভাসিয়ে দেবেন না আশা রাখছি। আর স্যার, শেষে ছোট্ট একটা মিনতি, এই ছোট্ট হৃদয়ে আপনাকে জায়গা দিতে গিয়ে আর কিছুরই জায়গা হচ্ছে না। তার উপর আবার দুটো কুইজের লোড একসাথে কিভাবে নেওয়া যায় আপনি বলুন। তাই যদি আপনার কৃপা হয়, আগামীকালকের কুইজটা যদি 2 দিন পিছিয়ে দিতেন, আমাদের ভীষণ উপকার হতো। দোয়া দিতাম, আল্লাহ আপনাকে এক হালি বাচ্চা কাচ্চা দেওয়ার দোয়া। ইতি, আপনার ক্লাসের এক অপরিচিতা। নিজের আগামীকালের কুইজের প্রশ্ন তৈরিতে ব্যস্ত সময় পার করছিল শেখ আহমদ ওশির। হঠাৎ করেই একটা নোটিফিকেশন পেল, কেউ তাকে মেনশন করেছে। পরপর কয়েকটি নোটিফিকেশন। শিক্ষক হবার পর থেকে তার ফোনটাও কেমন শান্ত নীরব হয়ে গেছে। অতিরিক্ত নোটিফিকেশন দিয়ে কেউ বিরক্ত করে না। নিরিবিলি নির্ঝঞ্ঝাট জীবন। আজ তার ব্যতিক্রম হলো। পরপর এতগুলো নোটিফিকেশন দেখে ওশির কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ফোনটা হাতে তুলে নিল। পেজটা সে নিজেই খুলেছিল ভার্সিটির লাইফের শুরুর দিকে। প্রথমে শুধু মিম পেজ হিসেবে ছিল। পেজটাতে বিভিন্ন সময় বিভিন্ন স্যারদের অঙ্গভঙ্গি, পড়ানোর ভঙ্গিমা, বেফাঁস কথার ব্যবচ্ছেদ করেছে সে নিজেই, সাথে তার গ্যাং। পরবর্তীতে শিক্ষক হিসেবে জয়েন করার পর স্যারদের নিয়ে মিম বানানো ছেড়ে দিয়ে ভদ্র লেকচারার হয়েছেন। আর সেই পেজের দায়িত্ব ছেড়ে দিয়েছেন জুনিয়রদের হাতে। আজ সেই পেজেই নিজের সম্পর্কে এত বড় একটা কনফিউশন দেখে চোখ সরু হয়ে এলো। এখনো অবধি অ্যাডমিন প্যানেলে থাকার দরুন দেখতে পেলেন পোস্টকৃত আইডিটাকে। আইডিটা যে ফেক সেটা বুঝতে সমস্যা হলো না। সেটা ঘুরে ফিরে দেখতে গিয়েই খেয়াল করলো সেই আইডির প্রত্যেকটা পোস্টে একজনের রিয়াক্ট কমন। আইডিটা নৌশি। অশিরের বুঝতে সমস্যা হয় না, এই ফেক আইডির মালিক আর কেউ নয়, নৌশি নিজেই। পোস্টের কমেন্টগুলো পড়ে হাসলো ভীষণ। সারাদিনের ক্লান্তিতে ভীষণ একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করলো পোস্টটা। আর তাই তার উৎসাহ বেড়ে গেল দ্বিগুণ। প্রশ্ন কতটা সুন্দর করা যায় তিনি নেট ঘেটে ঘেটে প্রশ্ন নামালেন। টিচার হওয়ার সুবাদে বিভিন্ন জার্নাল বা ওয়েবসাইটে তার প্রাতিষ্ঠানিক অ্যাক্সেস আছে। সেই সব থেকে ঘেটে ঘেটে বের করে এ যাবৎকালের সবচেয়ে সুন্দর প্রশ্নগুলো প্রিন্ট দিয়ে নামালেন। তার ঠোঁটে তখন ক্রূর হাসি। যেমন স্টুডেন্ট তেমনি তাদের শিক্ষক। বেশ জম্পেশ একটা শিক্ষা দেবেন আগামীকাল। পোস্টটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। তরুণ লেকচারার ওশির স্যার, বছর 2 হলো লেকচারার হিসেবে আছেন। সেজন্য অনেক রমণের মনে মালিক বলা চলে ওশির স্যারকে। সেই হিসেবে সবাই যার যার মতামত দিয়ে যাচ্ছে। কেউ বলল, ভুল করেছো মন, হি ইজ বুকড, হি ইজ অনলি মাইন। সেই আইডির মালিকও ফেক। নিজের আইডি থেকে কমেন্ট লিখতে হিম্মত লাগে, সবার সেটা নেই। আর স্যার যেহেতু এতটা সাহস কেউ দেখাবেও না। নৌশি সবার রিয়াকশন দেখে আর হাসে। স্যারের এত এত ক্যান্ডিডেট, এটা জানা ছিল না নৌশির। সে তো জাস্ট দুষ্টুমি করে পোস্ট করেছে। একজন তার কিছুক্ষণ পর আরেকটা কনফিউশন পোস্ট করলো ওশির স্যারকে নিয়ে। তিনি লিখেছেন, ওশির স্যার এখন মার্কেটে অ্যাভেলেবল নন। তিনি টেকেন, বুকড, রিজার্ভড। কোনোভাবেই রিটার্ন কিংবা এক্সচেঞ্জের কোনো সুযোগ নেই। তাই অযথা তাকে বিরক্ত করে পোস্ট দেওয়া বন্ধ করুন। ইতি, টেকেন ট্যাগ যে লাগিয়ে রেখেছে সে। পরপর দুটো কনফিউশন নিয়ে আর কমেন্টের হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে যা চম্পেশ একটা সন্ধ্যা কাটালো নৌশিদের পুরো ব্যাচের। সবার কমেন্ট চেক করে আর হাসতে হাসতে গড়াগড়ি খায়। অনেকেই দুষ্টুমি করে স্যারকে মেনশন দিয়েছে, আর স্যার দুটো পোস্টেই টুকটাক কমেন্টের রিপ্লাই দিচ্ছেন। আর স্যারদের ব্যাচের বন্ধু বান্ধবীরা এটা নিয়ে মজা নিল। একজন কমেন্ট করলো, এখন তো অন্তত ওদিকে চোখ দে অশির। আরেকজন করছে, যা, প্রেম ভালোবাসা ওর সাথে যায়, ও তো এলিয়েন, পড়াশোনা ছাড়া কিছু বোঝে। একজন তো কমেন্ট করলো, তোমার জন্য এক বালতি সমবেদনা জুনিয়র, ও কোনো দিনও বিয়েই করবে না, তোমার প্রথম রিজেকশনটা আজ পাচ্ছ। আরেকজন বলল, ইস, ও শির, মেয়েটা 2 দিন আগেও একটা রিজেকশন খেয়েছে, এত বড় কষ্টটা তাকে দিস না। আরেকজন করলো, ও শির, এক হালি বাচ্চা কাচ্চা সাথে বাচ্চার মা, ফ্রিতে পাচ্ছিস, ওদের প্রতি করুণা কর। এত এত আনন্দ দেখে নৌশি ভাবল স্যার হয়তো এবার কুইজটা পিছিয়ে দেবেন। তাই সে নিজের রিয়েল আইডি থেকে স্যারের একটা কমেন্টের রিপ্লাইতে প্রশ্ন করলো, স্যার, এই খুশিতে যদি কুইজটা একদিন পিছিয়ে দিতেন। স্যার ওর কমেন্টে শুধু একটা কেয়ার রিয়াক্ট দিল, আর কিছু বলল না। তাতেই বুক কেঁপে উঠল নৌশির।
স্যার ওর কমেন্টে কেয়ার কেন দিলেন? ও তড়িঘড়ি করে পুরো পোস্টটা খুঁটিয়ে দেখতে শুরু করলো। পোস্টে পড়া মোট 2000 রিয়াক্ট চেক করলো। না, স্যার পোস্টে কোনো রিয়াক্টই দেননি। তাহলে নৌশির গলা শুকিয়ে এলো। ওর মনে হলো, সর্বনাশ, স্যার কি তবে সব বুঝতে পেরেছেন? পর্ব 2। পরদিন যথারীতি গম্ভীর মুখে ক্লাসে এন্ট্রি নিলেন ওশির স্যার। ওনার বাম হাতে ধরা আজকের কুইজের প্রশ্নপত্র আর আনসার শিটগুলো। উনি প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। স্যার ডাইসের ডেস্কে ওগুলো রাখতেই পুরো ক্লাসরুম জুড়ে চাপা ফিসফিসানি শুরু হলো। কি আছে আজ কপালে? নৈশি বসেছিল মাঝামাঝি একটা বেঞ্চে। স্যার ক্লাসরুমের সবার দিকে একবার চোখ বোলাতেই ও চট করে চোখ নামিয়ে ফেলল। কোনোভাবেই আজ আর স্যারের সাথে চোখাচোখি করতে রাজি নয়। স্যারের কালকের কেয়ার রিয়েক্ট এখনও চোখে ভাসছে। স্যার সবাইকে বসার ইশারা দিয়ে আনসার শিটগুলো 2 সারের প্রথম বেঞ্চের শিক্ষার্থীদের হাতে দিয়ে গম্ভীর গলায় বললেন, পেছনে পাস করো। সবার হাতে হাতে খাতা পৌঁছে গেল। খাতায় নিজের আইডিয়ার ডেট লিখতে লিখতেই কুইজের সময় হয়ে এলো। এবার প্রশ্নপত্রগুলো স্যার নিজেই প্রত্যেকের বেঞ্চে গিয়ে বিলি করতে লাগলেন। 20 মার্কের কুইজ, মাত্র 5টা সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু প্রশ্নপত্রে চোখ বুলিয়েই নৌশির চোখ চরক গাছ। ও আর চোখে পাশে বসা প্রেমার দিকে তাকালো। দেখলো প্রেমারও চোখ জোড়া কোটর থেকে বের হওয়ার উপক্রম। এগুলো কি প্রশ্ন? কোন দুনিয়া থেকে এনেছে? স্যার কি এগুলো মঙ্গল গ্রহ থেকে আবিষ্কার করে এনেছেন? এত কঠিন আর বিদঘুটে প্রশ্ন দেখে ক্লাসের সবাই একে অপরের দিকে অসহায়ভাবে তাকাতে লাগলো। পুরো রুম জুড়ে তখন চাপা হাহাকার বয়ে গেল। আজকেও যে তাদের ভরাডুবি হবে সেটা 100 ভাগ নিশ্চিত। কয়টা দাঁত ভাঙে সেটাই এখন দেখার বিষয়। নৌশির তখন ইচ্ছে করছিল ওই চশমিশকে টুট টুট। কালকের পুরো সন্ধ্যাটাই বরবাদ হলো ওই মানুষটার চক্করে। মনে মনে কয়েকটা ঝাড়লো ও। রাগে দুঃখে ও যখনই সামনের দিকে চোখ তুলে তাকালো, দেখলো ওশির স্যার ঠিক ওর দিকেই তাকিয়ে আছেন। নৌশি সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে খাতার দিকে মনোযোগী হলো। স্যার ঘোষণা দিলেন, সময় মাত্র 30 মিনিট। প্রশ্নপত্রের দিকে তাকিয়ে সময় নষ্ট না করে লেখা শুরু করুন। কিন্তু লিখবে কি? নৌশি এই টপিকগুলো জীবনেও দেখেনি। ট্রিপলের মতো সাবজেক্টে তো আর বানিয়ে লেখা সম্ভব নয়। বিশেষ করে ইকুয়েশন দুটো এর আগেও কোনো দিনও দেখেনি। স্যার ইচ্ছে করে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছেন। সবাই যখন লেখায় ব্যস্ত, তখন স্যার ঘুরে ফিরে পুরো ক্লাসরুমে গার্ড দিয়ে গেল। তবে পুরোটা সময় তিনি খেয়াল করেন ল্যাভেন্ডার কালারের হিজাব পরা নৌশিকে। এমন শান্ত আর ভদ্র দেখতে একটা মেয়ে যে আদতে এমন একটা কাজ করতে পারে, সেটা ভেবেই মনে মনে বেশ অবাক হলেন ওশির স্যার। তবে মেয়েটাকে বেশ লাগলো। আগে কখনো সেভাবে খেয়াল করেনি সে। মেয়েটা যদিও দুষ্টুমি করে লিখেছে, তার শেষের পরিচ্ছদ পড়েই বুঝতে পেরেছে। তার আগ অব্দি মনে হয়েছিল সত্যিই কোনো কনফেশন। তবে তারিফ করতেই হয়, মেয়েটা ভালো লেখে। কিন্তু পড়াশোনায় যত ফাঁকিবাজি। এই যে এখন সে না লিখে আশেপাশে তাকানোর ধান্দা করছে, এটা ঠিক ধরতে পারলো সে। নৌশি দুটো ইকুয়েশনের অর্ধেক খানিকটা লিখে যখন আর কোনোভাবেই উত্তর মেলাতে পারল না, তখন হতাশ হয়ে কলমটা 2 আঙ্গুলের ফাঁকে রেখে সমানে ঝাঁকাতে লাগলো। আর কারো থেকে সাহায্যের আশায় আর চোখের পাশে তাকানোর চেষ্টা করতেই ঠিক তখনই মাথার পেছনে এসে দাঁড়ালো এক দীর্ঘ কায়া। স্যার এসেছেন খাতা সিগনেচার করতে। ওশির স্যার ওর খাতাটা সামান্য টেনে নিলেন। ফাঁকা খাতার উপর কয়েক সেকেন্ড দৃষ্টি বুলিয়ে তারপর কোনো কথা না বলে খচাখচ একটা সিগনেচার করে দিয়ে ধীর পায়ে সামনে এগিয়ে গেলেন। নৌশি শুধু ওনার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ও বুঝল কালকের ওই বদবুদ্ধির প্রতিশোধ স্যার আজ কড়ায় গন্ডায় উসুল করে নিচ্ছেন। তবে সে খাতাতে কি লিখবে ভেবে পেল না। সে খেয়াল করলো স্যারের সিগনেচার মারাত্মক সুন্দর, একদম স্যারের মতোই। সে বাকি সময় আর কিছু না লিখে স্যারের সিগনেচার প্র্যাকটিস করতে থাকলো। ওর নিজেরও এমন একটা মারাত্মক সিগনেচার থাকা উচিত। সেটা কেমন হবে সেটাই ভেবে গেল বাকি সময়। পরীক্ষা শেষে সব খাতাগুলো কালেক্ট করা শেষে স্যার ডায়াসে দাঁড়িয়ে বললেন গতকালকের বিষয়টা নিয়ে। নৌশি শুনেই দম বন্ধ করে কান পেতে থাকলো। গতকাল রাতে ফেসবুকের ওয়ালে যে সৃজনশীলতা আপনারা দেখিয়েছেন, তার 10 ভাগ যদি আজ পরীক্ষার খাতায় দেখাতেন, তবে হয়তো পুরো ব্যাচকে আজ এভাবে করুণ অবস্থায় পড়তে হতো না। যাক, নেক্সট টাইম মনের ডায়াগ্রাম রিড করার এত শখ জাগলে পুরো ভার্সিটিকে না জানিয়ে হিম্মত থাকলে সরাসরি ইনবক্সে নক দিবেন। অযথা নিজের বেকুবিপানার দায় ক্লাসের বাকিদের উপর চাপানোর তো কোনো মানে হয় না, তাই না? স্যার খাতা হাতে বেরিয়ে গেলেন। তখন সবার মাথায় হাত।
তবে সবাই ভীষণ ক্ষিপ্ত হলো পোস্টকারের উপর। এটা নিয়ে জোর কথা চলল পরবর্তী স্যার না আসা অবধি। ছেলেরা একজন আরেকজনকে দোষারোপ করলো, কারণ এরকম দুষ্টুমি করার মতো স্টুডেন্টের অভাব নেই পুরো ব্যাচে। পুরো ব্যাচটাই আজগুবি রকমের, কিন্তু কেউই নৌশির দিকে আঙ্গুল তুলল না। তবে যাই করুক, তার জন্য যে আজকে স্যার এই বিশাল বাসটা দিলেন, এটা বুঝতে সমস্যা হলো না কারণে। এদিকে রাত হয়ে হলে ফিরে সব কাজ শেষে যখন বিছানায় শুয়ে ফেসবুকে স্ক্রল করছিল, তখন নৌশির রিয়েল আইডির মেসেঞ্জারে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে ভেসে ওঠার নামটা দেখেই নৌশির হার্টবিট ডাবল স্পিডে চলতে শুরু করলো। এস আহমেদ অশির। মেসেজটা, কনফিউশনের আইডিয়াটা কার ছিল নৌশি? আপনার নাকি অন্য কারো? নৌশি শোয়া থেকে উঠে বসলো। ও চরম প্যানিকড হয়ে গেল। এমন মেসেজে তার জান তখন ওষ্ঠাগত প্রায়। সে ধরা পড়ে গেছে। ও একদম জমে বরফ হয়ে গেল যেন। মাথা হ্যাং হয়ে থাকলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এত সহজে ধরা পড়ে গেল কিভাবে? সে কি রিপ্লাই দেবে? না দিয়েও উপায় ছিল না। তাই অনেক ভেবে কাঁপা কাঁপা হাতে টাইপ করলো, সরি স্যার, জাস্ট দুষ্টুমি করে পোস্টটা দিয়েছিলাম শুধুমাত্র কুইজটা পেছানোর জন্য। স্যার, আমি এখনই ডিলিট করতে অনুরোধ করছি অ্যাডমিন ভাইকে, প্লিজ। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না, প্লিজ ক্ষমা করবেন স্যার। নৌশিদ জামান, আমি আপনার কাছে দুষ্টুমির পাত্র? আই এম রিয়েলি ভেরি সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যারও ডাকেন, আবার পুরো কমিউনিটির কাছে নাকও কাটেন। আগে সিদ্ধান্ত নেন কি বলবেন, স্যার নাকি আবারও ওই চোখের গভীরতায় ডুব দিতে চাইবেন? নৌশি স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সে আর কি বলবে, শুধু সরি সরি বলে মেসেজ দিতে থাকলো। কিন্তু সেই ক্ষমা কি মঞ্জুর হলো? তার পরের দিন ক্লাসে থমথমে পরিবেশ। সবাই জানে আজ কুইজের মার্ক জানা যাবে। ঐশীর স্যার খাতা নিয়ে ডায়েসে এসে দাঁড়ালেন। স্যার চশমাটা নাকের ডগায় ঠিক করতে করতে পুরো ক্লাসের দিকে তাকিয়ে বললেন, গতকালের 20 মার্কের কুইজের রেজাল্ট খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে আমাদের ক্লাসের একজন তো রীতিমতো ইতিহাস তৈরি করেছেন। এই কঠিন প্রশ্নেও আমাদের ব্যাচের মধ্যে যিনি ইতিহাস গড়েছেন, তার আইডি 022199933। প্লিজ স্ট্যান্ড আপ। নিজের আইডি শুনে নৌশি একদম থতমত খেয়ে গেল। ও তো খাতায় কিছুই লেখেনি, তবে হাইয়েস্ট কিভাবে হলো? ও কোনো মতে উঠে দাঁড়ালো, কিন্তু বুঝতে পারলো না কিছুই। স্যার ক্লাসের বাকিদের দিকে তাকিয়ে বললেন, সবাই ওনাকে শুভেচ্ছা জানান। ক্লাসের সবাই তো দারুণ খুশি। প্রেমা আর পেছনের ছেলেরা মিলে টেবিল চাপড়ে পুরো ক্লাসরুম মাথায় তুলে ফেললো। নৌশি তখন ভাবছে, কিভাবে সম্ভব? ওর অবস্থা তখন 1.5 টাকা 5 সিকে। ডাল মে জরুর কুছ কালা হে। সবাই শান্ত হলে অশির স্যারের ঠোঁটের কোণে সেই চেনা ক্রূর হাসিটা আবার ফুটে উঠল। তিনি খাতাটা উঁচিয়ে বললেন, উনি অত্যন্ত সৃজনশীল শিক্ষার্থী। খাতার কুইজের উত্তর না লিখে পরীক্ষার পুরোটা সময় আমার সিগনেচার নিখুঁতভাবে প্র্যাকটিস করেছেন। এত নিখুঁত যে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম ওটা আমার নাকি ওনার সিগনেচার। তবে দুঃখের বিষয়, সিগনেচার প্র্যাকটিসে ফুল মার্কস পেলেও কুইজের খাতায় ওনার প্রাপ্ত নম্বর 2/20। সবাই যেখানে 8, 9, 10 পেয়েছেন, সেখানে উনি 2 পাওয়ার গৌরব অর্জন করেছেন। এজন্য ওনাকে শতবাদ। মুহূর্তের মধ্যে ঝুপ করে পুরো ক্লাসরুম জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। যারা একটু আগে টেবিল চাপড়াচ্ছিল তারা বোকার মতো হাত নামিয়ে নিল। এভাবে ভরা মজলিসে আইরনিক বেইজ্জতি। নৌশিয়ার দাঁড়িয়ে থাকতে পারলো না, ধপ করে বেঞ্চে বসে পড়লো। লজ্জায় অপমানে মাটির সাথে মিশে গেল যেন। স্যার যে ওর পুরো ক্লাসের সামনে এভাবে ধুয়ে দেবেন, ও ভাবতেও পারেনি। ওই একখানা কনফিউশন পোস্টের প্রতিশোধ স্যার আজ কড়ায় গন্ডায় উসুল করে নিলেন। ওই ঘটনার পর থেকে ডিপার্টমেন্টের দিনগুলো নৌশির জন্য চরম অস্বস্তির হয়ে দাঁড়ালো। ক্লাস কিংবা করিডোরের স্যারের সামনে পড়লেই ও চট করে চোখ নামিয়ে ফেলে, যথাসম্ভব স্যার থেকে দূরে দূরে থাকা। কিন্তু স্যারও কম যান না। হঠাৎ হঠাৎ এমন একখানা লুক দেন, তাতেই নৌশির পিলে চমকে যাওয়ার উপক্রম হয়। অথচ এই ঘটনার আগে যে স্যার কোনো দিন ওকে ভালো করে তাকিয়ে দেখেছেন কিনা সন্দেহ। আর এখন এটাকেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা, কিংবা খাল কেটে কুমির আনা। না পারছে কাউকে কিছু বলতে, না পারছে ওই নীরব অত্যাচার সহ্য করতে। সব মিলিয়ে নৌশির অবস্থা তখন একদম যাচ্ছে তাই। আর তাই তো ওর মাথার মধ্যে সবসময়ের জন্য স্থায়ী হয়ে গেল অশির স্যার, এক মূর্তিমান আতঙ্ক। স্যার আশেপাশে থাকলেই যেন সব তালগোল পাকিয়ে যায় তার। সেদিনও ল্যাবে রেজিস্ট্রারের মান মেলাতে গিয়ে নৌশি পুরো তালগোল পাকিয়ে ফেলল।
ল্যাবে মন না থাকায় ও বারবার ভুল জায়গায় তার কানেক্ট করছিল। এক পর্যায়ে ও যখন মরিয়া হয়ে আরেকটা কানেক্টিং ওয়্যার লাগাতে গেল, অমনি মৃদু একটা স্পার্ক হয়ে চট করে একটু আগুন ছিটকে উঠল। ক্লাসের অন্য মেয়েরা ভয় পেয়ে দূরে সরে গেল, কিন্তু নৌশি উল্টো নিজের আঙ্গুলে ফু দিতে দিতে প্রেমাকে ফিসফিস করে বলল, ধুর, এই সার্কিটের ভেতরটাও দেখছি অশির স্যারের মতোই, করোনার লেশ মাত্র নেই, স্যারের মতোই শুধু শক দিতে জানে। অশির স্যার তখন পুরো ল্যাব রাউন্ড দিয়ে ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়েছিলেন। লে হালুয়া, এবার বুঝবি মজা। মেয়েটার এমন অদ্ভুত সংলাপ ওনার চোখ দুটোকে সরু হয়ে এলো। নৌশি কিছু বুঝে ওঠার আগেই স্যার ধীর পায়ে এগিয়ে এসে ওর হাত থেকে কানেক্টিং ওয়্যারটা নিজের হাতে নিলেন। নৌশির অবস্থা তখন, ইয়াল্লাহ! স্যার পাশে কখন এলেন? তিনি খুব নিপুণভাবে সার্কিটটা ঠিক করে দিতে দিতে একদম ধিমি গলায় বললেন, ওশির স্যার আপনাকে ঠিক কতবার শক দিয়েছেন, নৌশি জামান? স্যারের গলার মৃদু আওয়াজ আর ওনার গায়ের পারফিউমের হালকা ঘ্রাণে নৌশি আরও থতমত খেয়ে গেল। ভাগ্যিস ল্যাবের বাকি সবাই তখন যার যার সার্কিট মেলাতে ব্যস্ত, তাই কেউ খেয়াল করেনি। নৌশি আমতা করে বলল, সরি স্যার, আসলে। স্যার ওর খাতার উপর ঝুঁকে সাইন করতে করতে নিচু স্বরে আবারও বললেন, যেখানে মানুষটা অন্যের চোখের গভীরতায় ডুব দিতে ব্যস্ত, সেখানে সার্কিটের কানেকশন তো ভুল হবেই। নৌশির তখন ইচ্ছে করছিল মাটির নিচে সেধিয়ে যেতে। ওশির স্যার সোজা হয়ে দাঁড়িয়ে ওনার ফাইলটা হাতে নিলেন, যাওয়ার জন্য এক পা বাড়িয়েও আবারও ঘুরে তাকালেন। ওনার ঠোঁটের কোণে তখন সেই অতি পরিচিত হাসি। একদম নিচু স্বরে ফিসফিস করে বললেন, লাইফ জ্যাকেটের প্রয়োজন হলে কিন্তু বলতে দ্বিধা করবেন না। নৌশি একদম কাঠের পুতুলের মতো জমে দাঁড়িয়ে রইল। কি এক কাণ্ডই না ও ঘটিয়েছে! এখন উঠতে বসতে ল্যাবে ক্লাসে স্যার ওকে ইচ্ছা মতো সাইজ করছেন। স্যারেরাও যে শিক্ষার্থীর চেয়েও দুই কাঠি ওপরে থাকতে পারে, তা বুঝতে নৌশির বড্ড দেরি হয়ে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় রিফাত জিজ্ঞাসা করলো, নৌশি, একটা সার্কিটে যদি অতিরিক্ত ভোল্টেজের সাপ্লাই দেওয়া হয় আর কোনো ফিউজ না থাকে, তখন কি হবে? নৌশি চট করে উত্তর দিল, ওশির স্যারের কুইজ টেস্ট হবে। মানে? এমন উত্তরস্বরে অবাক হলো রিফাত। সেদিন কুইজের কঠিন প্রশ্ন দেখে যেভাবে আমাদের পুরো 19 ব্যাচের মগজ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, ঠিক সেভাবে সার্কিটটা নির্ঘাত পুড়ে ছাই হয়ে যাবে, বুঝেছিস? রিফাত এই কথাতে হাসলো খুব। ওশির স্যার তখন পাশের ক্লাসরুম থেকে বের হচ্ছিলেন এবং নৌশির বলা কথাটা তিনি ঠিক শুনলেন। তিনিও হাসলেন। মেয়েটা যে ভীষণ ডানপিটে আর চঞ্চল, এটা বুঝতে সমস্যা হলো না তার। তারপর একদিন করিডোর দিয়ে যাওয়ার সময় নৌশি দেখলো লিফটের দরজাটা প্রায় আটকে যাচ্ছে। ও আর না ভেবেই একদম দৌড়ে ছুটে আসলো লিফটটা ধরার জন্য, সাথে একটু জোরেই চিৎকার করে বলল, লিফটটা ধরুন প্লিজ। ভেতর থেকে কোনো এক মহান হৃদয়ের ব্যক্তি ওপেন বাটনে চাপ দিয়ে লিফটটা থামিয়ে দিল। নৌশি হাঁপাতে হাঁপাতে লিফটের সামনে এসে দাঁড়াতেই ওর হার্টবিট যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। ভেতরে চশমা চোখে দাঁড়িয়ে স্বয়ং ওশির স্যার। মানে, ওর অবস্থা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। স্যারের থেকে আড়ালে থাকতে চায়, অথচ ইদানিং সব কাজে স্যারের সামনেই পড়ছে সে। ভেতরে যাবে কি যাবে না সেটা ভাবার মতো সময়ও তখন ছিল না। স্যার যেহেতু নিজে হাত বাড়িয়ে লিফট আটকে রেখেছেন, তাই ভদ্রতার খাতিরে বাধ্য হয়েই ও ভেতরে ঢুকলো। লিফটের ভেতরে আর তৃতীয় কোনো প্রাণী নেই, শুধু সে আর ওশির স্যার। নৌশি একদম এক কোণে দেয়াল ঘেঁষে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। লিফট ওপরে উঠতে শুরু করতেই স্যার বললেন, আপনার লিফটের ওভারলোড সমস্যাটা কি কেটেছে নৌশি জামান, নাকি এখনো লিফট আপনাকে রিজেক্ট করে দেয়? নৌশি একদম চোখ দুটো শক্ত করে বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বলবে ও এই কথার? কি এক গদ্য লিখেছে, স্যার যে ওটার পুরোটা মুখস্থ করে বসে থাকবে তাও স্বপ্নেও ভেবেছিল? ও কোনো মতে নিচু গলায় বলল, সরি স্যার। মনে মনে ভাবল, এমন এক বদমাইশি বুদ্ধি মাথায় এসেছিল যে এখন কি সারা জীবনে এই চাশমিশ স্যারকে সরি বলে যেতে হবে। চারতলা আসতেই লিফটের দরজা খুলল। নৌশি কোনো রকমে সালাম ঠুকে এক প্রকার ছুটেই লিফট থেকে নেমে গেল। ওশির স্যার ওর ওভাবে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। ধীরে ধীরে এই চঞ্চল প্রাণোচ্ছল মেয়েটাকে ওশিরের বেশ ভালো লাগতে শুরু করলো। তার মনে হলো ওর রোবটের মতো জীবনে এমন একটা চটপটে বালিকার প্রয়োজন, যে তার জীবনটাকে রঙে ভরিয়ে দেবে। এদিকে ক্যাফেটেরিয়ার সামনে বাঁধনের ব্লাড ডোনেশনের ক্যাম্পেইন শুরু হয়েছে।
প্রায় সবাই নাম লিখিয়েছে। নৌশিও চাইলেও এসব কাজে অংশগ্রহণ করতে, আর তাই তো তার বান্ধবী সহ সেখানে হাজির। ওদের ব্যাচের বন্ধুরা ওদেরকে দেখে হাসলো। চামচিকা, তোরা নাম দিবি ব্লাড ডোনেশনে? তোদের উল্টো হাসপাতালে নিতে হবে তখন। নৌশি সরু চোখে বলল, আমি নাম দিব, তাতে তোদের কি? ওশির স্যার যে ওখানে ছিলেন এটা জানা ছিল না নৌশির। তিনি আশেপাশে ছাত্রদের সাথে কথা বলছিলেন। তাদেরকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ব্লাড দিতে এসেছেন নাকি নিতে? কথা বলল প্রেমা। স্যার, ব্লাড ডোনেশনে নাম দিতে চাই। ওয়েট কত? আমার 44 আর ওর 42। স্যার হাসলেন, এরপর স্টাফকে ডেকে বললেন, ওদেরকে 2 ব্যাগ করে রক্ত দিয়ে হলে পাঠিয়ে দিন। মানে রক্ত দিতে যাইও বেইজ্জতি পুরা। আল্লাহ! ওখানে উপস্থিত সবাই হেসে উঠল। নৌশি এত অপমানিত হলো, শুধু ওজনে যা একটু কম, তাই বলে স্যার এভাবে বলবেন? সেই ঘটনার পর থেকে স্যার যেন তাকে সব জায়গায় নাস্তানাবুদ করতেই ব্যস্ত। এভাবেই কাটতে লাগলো ভার্সিটির দিনকাল। এর মধ্যে একদিন ওর আন্ডারগ্রাউন্ড থিসিসের কাজ, বেশ কিছু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের মরফোলজি দেখার জন্য কিছু প্রয়োজনীয় টেস্ট করা জরুরি ছিল। সেজন্যই তার সুপারভাইজার তাকে রেকমেন্ড করলো বিসিএসআইআর তাদের ল্যাবে তুলনামূলক সঠিক রেজাল্ট আসছে না, এজন্য আজই বিসিএসআইআরে পৌঁছানো জরুরি। আজ দিতে না পারলে 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে না, ওর কাজ আটকে থাকবে। কিন্তু নৌশি স্যাম্পলগুলো নিয়ে ফ্যাকাল্টি বিল্ডিংয়ের বারান্দায় আসতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এখন উপায়? সে আটকা পড়ে গেল। দূর থেকে দূরতমেও কোনো রিকশার অস্তিত্ব মিলল না। চারিদিকে কুয়াশার মতো সাদা বৃষ্টি। ঝুম বৃষ্টির অবিরাম শব্দে তখন ফ্যাকাল্টি বিল্ডিংয়ের বারান্দাটা ওর কাছে একটা খাঁচার মতোই মনে হলো। ও যেন বন্দি কেউ। সময় বয়ে যাচ্ছে, অথচ বৃষ্টি থামার নাম নেই। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছে। ঠিক তখনই ওদের বিল্ডিংয়ের সামনে এসে থামলো একটা রিকশা। সেখান থেকে নামলেন ল্যাবের সিনিয়র ভাইয়া। ভাইয়া দ্রুত পায়ে উপরে উঠে গেলে মরিয়া হয়ে নৌশি রিকশা চালককে জিজ্ঞেস করলো, মামা যাবেন? কিন্তু রিকশা চালক নাকচ করে দিয়ে বলল, না মামা, হেই মামা যাবে তো, তিনি রিকশা ছাড়েন নাই। ভাই ফিরলেন কিছুক্ষণের মধ্যেই। হতাশ নৌশিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, নৌশি, কোনো সাহায্য লাগবে? নৌশি আবেদন করে বলল, ভাইয়া, গেট থেকে একটা রিকশা পাঠাতে পারবেন? আমার দ্রুত বিসিএসআইরে যাওয়া প্রয়োজন। লোকমান ভাই ওর হাতের দিকে তাকিয়ে বলল, কিছু মনে না করলে তুমি আমার সাথেও যেতে পারো নৌশি, আমি ওদিকেই যাচ্ছি। এই দেখো আমার স্যাম্পল। নৌশির দ্বিধাগ্রস্ত মন আরো সংকুচিত হয়ে গেল। যে মেয়ে কোনো দিন বাইরের ছেলেদের পাশে বসা তো দূরের কথা, বাইক রাইড শেয়ারিং এর ক্ষেত্রেও কেবল পিঙ্ক রাইডার অর্থাৎ নারী চালককে কল করে, সে আজ একজন ছেলের সাথে এক রিকশায় বসবে? সে কাচুমাচু করে মৃদু অসম্মতি জানিয়ে নাহু করতে লাগলো। লোকমান ভাইয়া তখন বললেন, নৌশি, এখন এই বৃষ্টির মাঝে গেটেও রিক্সা পাবো কিনা বলতে পারছি না। তুমি চাইলে আমার সাথে সামনে গিয়ে পরেও রিক্সা চেঞ্জ করে নিতে পারো, যেহেতু বিষয়টা খুব আর্জেন্ট। পরিস্থিতির নির্মম পরিহাসে অবশেষে নৌশির কথাটি ঠিক মনে হলো। সে ভীষণ ইতস্তত করলেও উঠে বসলো রিক্সায়। তবে নিজের ব্যাগটাকে দুজনের মাঝখানে রাখলো। রাস্তায় হয়তো বৃষ্টির মাঝে কোনো খালি রিক্সা চোখে না পড়ায় শেষ পর্যন্ত ভাইয়ের সাথেই পৌঁছালো বিসিএসআইআরে। ওই ঝুম বৃষ্টির মাঝে রিক্সাটা বিসিএসআইআর এর পিআইটি ভবনের ঠিক সামনে এসে থামলো। বৃষ্টির কারণে জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে। রিকশার হুডটা অর্ধেক নামিয়ে লোকমান ছাতাটা মেলে ধরে নৌশিকে দিয়ে দিল, যেন বৃষ্টির ছাট ওর গায়ে না লাগে। আর তারপর লোকমান ভাই নিজেও নেমে এলো। ঠিক তখনই পিআইটি ভবনের নিচতলার কাচের দরজা দিয়ে ভেতরের লবিতে চোখ পড়ল নৌশির। লবির কাউন্টারে একপাশে দাঁড়িয়ে দুজন অচেনা মানুষের সাথে সিরিয়াস কোনো কথা বলছিলেন ওশির স্যার। তিনিও হয়তো বিশেষ কোনো অফিসিয়াল প্রজেক্টের কাজে বা জরুরি কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টের ক্যালিব্রেশন রিপোর্ট নিতে এখানে এসেছেন। কিন্তু কথা বলার মাঝেই স্যারের চোখ চলে গেল বাইরের দিকে, কাচের ওপাশে। বৃষ্টির মাঝে নৌশি আর লোকমানকে এতটা পাশাপাশি এবং একসাথে রিক্সা থেকে নামতে দেখে ওশির স্যারের পুরো মুখাবয়ব মুহূর্তের মধ্যে বদলে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো, চশমার ওপাশের চোখ দুটো কঠিন হয়ে উঠল। খুব দূর ছিল না, তাই নৌশি স্যারের ওই মিলিয়ে যাওয়া হাসি আর শক্ত হয়ে আসা অভিব্যক্তি স্পষ্ট টের পেল। ওর মনের ভেতর কেমন যেন করে উঠল। মন বলল, সর্বনাশ, স্যার তাকে ভুল বুঝছেন। নৌশি লবিতে ঢুকতেই আরো স্পষ্ট হলো স্যারের মুখশ্রী। স্যার অন্যদের সাথে কথা বলার ফাঁকে তার দিকে আবারও তাকিয়েছেন। তবে তার চোয়ালের শক্ত হয়ে যাওয়া পেশিগুলো যেন বলে দিচ্ছিল,
ওনার ভেতরে প্রলয়ঙ্করী ঝড় শুরু হয়েছে। কিন্তু কেন? স্যাম্পলগুলো নির্দিষ্ট কক্ষে পৌঁছে দিতে নৌশি উঠল লিফটে। নৌশির মন খচখচ করতে লাগলো। ব্যাপারটা ভালো লাগলো না কিছুতেই। কেন লাগলো না ও নিজেও জানে না। যে স্যারের চোখজোড়া তাকে দেখলেই হেসে ওঠে, সেই চোখজোড়ার দৃষ্টি আজমন বদলে গেল কেন? কেন অতটা তেতে উঠলেন? স্যারের সাথে তার কি? স্যার অমন খেয়ে ফেলা দৃষ্টি কেন দিলেন? স্যার তাকে শুধু শুধু ভুল বুঝলেন। ব্যাপারটা নৌশিকে খুব ভোগালো। নৌশি নিজেকে বারবার প্রশ্ন করে গেল। কতগুলো জবাব মিলল, কতগুলো মিলল না। আর পুরোটা দিন রাত সে মগ্ন থাকলো ওই একই চিন্তায়। পরদিন যথারীতি ক্লাসে এলেন অশির স্যার। তবে ওনার রূপ দেখে আজ পুরো 19 ব্যাচের পিলে চমকে গেল। ওনার মুখে প্রতিদিনের সেই হাসি মাখা মুখটা আজ আর নেই। আজ যেন তিনি জ্বলন্ত কোনো সার্কিট। স্যার পুরোটা লেকচার মারাত্মক কড়া মেজাজে দিলেন। ছোটখাটো ভুলের জন্য ছেলেদের রীতিমতো দাঁড় করিয়ে রাখলেন। দুজনকে ক্লাস থেকে বের করে অবধি দিলেন। অথচ পুরোটা সময় নৌশির বেঞ্চটার দিকে একবারও চোখ তুলে তাকালেন না। ওনার এই সুনিপুণ উপেক্ষা নৌশির বুকে তীরের মতো বিঁধতে লাগলো। সবাই স্যারের এমন ব্যবহারে হতভম্ব হয়ে গেল। ক্লাস শেষ করে স্যার যখন ডাইস থেকে ওনার মার্কার আর ফাইলগুলো গুছিয়ে নিচ্ছেন, ঠিক তখনই পুরো ক্লাসের সামনে বললেন, নৌশিজামান, সবার অ্যাসাইনমেন্টগুলো কালেক্ট করে এক্ষুনি আমার কেবিনে দিয়ে যাবেন। কথাটা বলেই তার উত্তরের অপেক্ষা না করে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। নৌশি একটা শুকনো ঢোক গিলল। প্রেমা ফিসফিস করে বলল, কিরে, স্যারের ভোল্টেজ আজ এত হাই কেন? নৌশি কোনো উত্তর দিতে পারল না। ও অ্যাসাইনমেন্টগুলো কালেক্ট করে একরকম ভয়ে ভয়ে স্যারের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় হালকা নক করতেই ভেতর থেকে পারমিশন মিলল। দেখলো অশির স্যার ওনার চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছেন। ওনার চেহারা একদম থমথমে। নৌশি টেবিলের উপর শিটগুলো রেখে সালাম দিয়ে খুব নিচু গলায় বলল, স্যার, অ্যাসাইনমেন্টগুলো। অশির স্যার জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে সোজা হয়ে বসলেন। ওনার সেই কঠিন দৃষ্টি নৌশির উপর স্থির হতেই নৌশির শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। স্যার একদম কঠিন গলায় জিজ্ঞেস করলেন, আপনার মনের গতিপথ কি খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় নৌশি জামান? নৌশি মুহূর্তেই বুঝতে পারলো স্যার গতকালের ঘটনার ইঙ্গিত করছেন। ও আমতা আমতা করে বলতে শুরু করলো, সরি স্যার, আসলে গতকাল বিসিএসআইআর এর স্যাম্পল পাঠানোটা বড্ড জরুরি ছিল, কিন্তু ফ্যাকাল্টি বিল্ডিংয়ের সামনে কোনো রিক্সা ছিল না। ঝুম বৃষ্টিতে আমি আটকা পড়ে গিয়েছিলাম। লোকমান ভাইও ওদিকেই যাচ্ছিলেন আর ওনার রিক্সায়। সে বলে চলল পুরোটা। কেন সে এতটা এক্সপ্লেইন করলো সেটা হয়তো সে নিজেও জানে না, কিন্তু স্যার যেন তাকে ভুল না বোঝেন তাই এত শত কথা সে বলে গেল। ওর কথা থেমে গেল স্যারের কথায়। আমার ব্যক্তিগত বৃত্তে আমি কেবল সিঙ্গেল অ্যাক্সেস পছন্দ করি। আমার সাথে যুক্ত থাকা মানুষের জীবনেও আমি কোনো থার্ড পার্টি সহ্য করতে পারি না। আমি কি বোঝাতে পেরেছি? চুপচাপ মাথা নাড়ায় নৌশি, তবে বুঝল না কিছুই। স্যার কি সব বোঝাতে চাইছেন সব মাথার উপর দিয়ে চলে গেল। অশির স্যার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে এগিয়ে এসে নৌশির ঠিক সামনে এসে থামলেন। ওনার গায়ে সেই চেনা পারফিউমের সুবাসে নৌশির নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সে দম আটকে দাঁড়িয়ে থাকলো। স্যার নিচু স্বরে একদম নৌশির চোখের দিকে তাকিয়ে বললেন, নৌশি জামান, আপনি পুরো কমিউনিটির সামনে আমার রিজার্ভেশন চেয়েছেন, আর আমি সেই আবেদন মঞ্জুর করেছি। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? নৌশি একদম কাঠের পুতুলের মতো থ হয়ে দাঁড়িয়ে রইল। এবার হয়তো খানিকটা বুঝতে পারলো সে। ও একদম স্তব্ধ হয়ে গেল এটা ভেবে, সেই দুষ্টুমি করে লেখা কনফেশনটাকে স্যার এতটা সিরিয়াসলি নিয়েছেন। কি, কেমন লাগছে গল্পটা? কমেন্ট করে জানান তো দেখি। নেক্সট পর্বে শেষ হয়ে যাবে, অপেক্ষা করুন। পর্ব ৩, শেষ পর্ব। ধানমন্ডির এক শান্ত ছিমছাম রুফটপ রেস্তোরাঁ। চারপাশ জুড়ে টব ভরা নানা রকমের গাছ। একপাশে নকল সাদা গোলাপি চেরি ফুলের সাজানো গেট, আর পুরোটা ছাদের প্রান্ত জুড়ে লাল নীল ঝিকিমকি বাতি জ্বলছে। সন্ধ্যার এই সময়টাতে এক অদ্ভুত প্রশান্তি। এর আগেও সে এসেছে এই রেস্তোরাঁয়, তবে আজ কেন এসেছে সে নিজেও জানে না। টিউশন থেকে বের হতেই মায়ের ফোন, দ্য ফরেস্ট লাউঞ্জে চলে যাও। কেন? গেলেই জানবে। এর বেশি কিছু বলেননি। লুকোচুরির কি আছে জানে না নৌশি, তাই সেই অজানাকে জানতে এখানে এসে বসা। একদম এক কোণের দুটো চেয়ারে একটা টেবিলে বসেছে সে। আজকের সন্ধ্যাটা বেশ নিরিবিলি, সাথে প্রচুর বাতাস হচ্ছে। অবশ্য 15 তলার উপর এমন বাতাস প্রতিনিয়তই থাকে। টিউশন পড়িয়ে যে পোশাকে ছিল সেই পোশাকেই চলে এসেছে সে। পথে কাদা পানি ছিটকে বোরকার নিচটা কিছুটা নোংরা হয়ে গিয়েছিল। রেস্তোরাঁয় ঢুকেই ওয়াশরুমে গিয়ে টিস্যু আর পানির সাহায্যে যত্ন করে জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছে। তবুও বারবার মনে হচ্ছে
এভাবে চলে আসাটা ঠিক হলো তো? স্পেশাল কারোর সাথে দেখা করার কথা কি? সে আর কতক্ষণ অপেক্ষা করবে? এসব ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে যখন উদ্দেশ্যহীনভাবে আঙুল চালাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সামনের চেয়ারটা টেনে কেউ একজন বসলো। সে চমকে মুখ তুলে তাকালো। সরি, বেশি অপেক্ষা করিয়ে ফেললাম কি? মানুষটার গলার আওয়াজ পেয়ে পরের মুহূর্তেই তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেল নৌশি। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শেখ আহমদ ওসির। হাতে একগুচ্ছ সাদা লিলি আর গোলাপের তোড়া, ঠোঁটের কোণে খুব মিষ্টি একটা হাসি। নৌশির বুকটা কেঁপে উঠল। স্যার, এখানে কেন? ওনার কি আসার কথা? তাহলে আম্মু? মুহূর্তেই নৌশির চারপাশের সব শব্দই যেন মিলিয়ে গেল। কোনো কিছুতেই আর চোখে পড়ল না, শুধু স্যারের হাতে ধরা ফুলের তোড়াটা বারবার চোখে এসে লাগছে। ওসির মৃদু হেসে বললেন, বসো। নৌশি ধীরে আবার বসে পড়ল। স্যার তোড়াটা নিজের পাশে রেখে বসে পড়লেন। হঠাৎ কিছু মনে পড়তেই আবারও তুলে নিলেন। ও, এটা তো তোমার জন্য। তোড়াটা নৌশির দিকে বাড়িয়ে দিলেন তিনি। দ্বিধাভরা হাতে ফুলগুলো নিল সে। থ্যাংক ইউ স্যার। প্রত্যুত্তরে স্যার মৃদু হাসি দিলেন, কিন্তু নৌশি জানল না ফুল কেন। সামনে বসা মানুষটাকে আজ একদম অন্য এক মানুষ লাগছে। ক্লাসরুমের সেই গম্ভীর শিক্ষকটা নন মোটেও, বরং মার্জিত ব্যক্তিত্বময় এক সুন্দর সুপুরুষ। গাঢ় বাদামি পাঞ্জাবি পরিহিত মানুষটা তার বাম হাতের স্লিভ গোটাতে গোটাতে ওয়েটারকে ইশারায় ডাকলেন। তারপর চোখ ঘুরিয়ে তাকালেন নৌশির দিকে। কি মারাত্মক দৃষ্টি! নৌশি দ্রুত চোখ নামিয়ে নিল। ওনাকে এতক্ষণ ধরে এক দৃষ্টিতে দেখছিল, সেটা স্যার বুঝে গেছেন ভেবেই নিজের অস্থিরতা লুকানোর চেষ্টা করলো সে। ওয়েটার আসতেই মেনু কার্ডটা বাড়িয়ে দিল। ওশির সেটা নৌশির দিকে এগিয়ে দিয়ে বলল, অর্ডার করো। নৌশি কি বলবে বুঝতে পারলো না, তার মোটেও ক্ষুধা নেই। তবে এখানকার ক্যাশনার সালাডটা ভীষণ ভালো হয়, সে সেটাই অর্ডার করলো, সাথে এক কাপ কোল্ড কফি। ওশির মেনুটা ফিরিয়ে দিয়ে আরও বেশ কিছু খাবার অর্ডার করলেন। ওয়েটার চলে গেলে আবারও তাদের মাঝে নীরবতা নেমে এলো। এবার কথা শুরু করলেন ওশির। শান্ত গলায় বললেন, টিউশনি ছিল? জি। কোথায়? মোহাম্মদপুর। কোন ক্লাস? কলেজ স্টুডেন্ট। গুড। তোমার মতো সময় আমিও অনেক টিউশনি করিয়েছি, তবে অনলাইন প্ল্যাটফর্মে বেশি ক্লাস নিয়েছি। নৌশি হাসে, আমিও কলেজে থাকতে আপনার ক্লাস করেছি। আপনি ভীষণ সুন্দর ক্লাস নেন। নতুন কথা শুনে ওশির হাসে, সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, চোখের গভীরতায় ডুব দেওয়ার স্বভাব কি তখনই তৈরি হয়েছিল? নৌশি আবারও জমে গেল। সে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়ে তাকালো ফুলের তোড়ার দিকে। কোন প্রাগৈতিহাসিক যুগে সে কি এক কাণ্ড করেছিল! স্যার তাকে এখনো সেটা নিয়ে লজ্জা দিয়েই চলেছেন। সে কোনো মতে বলল, সরি স্যার, ওটা পরীক্ষা পেছানোর দুষ্টমি ছিল। সব বুঝলাম, কিন্তু মানুষের কলারের দিকেও তাকায়, কিংবা চশমার ফ্রেমে, যেখানে মানুষটা তার টিচার। নৌশি ঠোঁট চেপে হাসল। আপনার টেস্টগুলো অনেক কঠিন হয়, সেজন্যই রাগ থেকে ওটা। এখন সারা জীবনের জন্য এই কঠিন মানুষটাকে গ্রহণ করে নিতে পারবে? নৌশি চট করে চোখ খুলে তাকালো। স্যারের চোখ দুটো ওর উপর স্থির। জি? নৌশি কথাটার মর্মার্থ ঠিক বুঝতে পারল না। নৌশি জামান, আজ এখানে তোমার সামনে আমি শুধুই শেখ আহমদ ওসির, যিনি আজ তোমার শিক্ষক নন। নৌশির গলাটা শুকিয়ে এলো। জি? স্যার গভীর নিঃশ্বাস নিয়ে মৃদু হাসলেন। গতকাল ক্লাসে শুনলেই তো, আর মাত্র 1 মাস আছে তোমাদের মাঝে, তারপর চলে যাচ্ছি। কথাটা শুনেই নৌশির মুখের রং একদম বদলে গেল। বিষাদের এক কালো মেঘে ঢেকে গেল তার মুখটা। ওসি সেটা খেয়াল করে মুহূর্তের জন্য থামলেন, তারপর পরিস্থিতি হালকা করতে হেসে বললেন, আচ্ছা, খুব দুঃখজনক কিছু বলে ফেললাম কি? মন খারাপ হয়ে গেল? না স্যার, তেমন কিছু না। নৌশি থমথমে মুখে উত্তর করল। সত্যি? চেহারা তো সেটা বলে না। নৌশি অস্বস্তি লুকাতে মুখ ফিরিয়ে নিয়ে এক গ্লাস পানি খেল। ওশির নিবিড়ভাবে তাকে অবলোকন করলেন, তারপর একটু গম্ভীর হয়ে বললেন, নৌশি, তোমার এই কনফিউশনটা একটা সুন্দর সূচনা ছিল বলতে পারো। বিশ্বাস করো, ওটা আমার ভীষণ রকমের ভালো লেগেছিল। তিনি মৃদু হেসে আবারও বললেন, তারপর তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি। যত জেনেছি ততই মনে হয়েছে এত অসাধারণ একটা মেয়েকে আমি আগে খেয়াল করলাম না কেন। যাক, একটা কনফিউশনের সুবাদে যদি একজন ভালো মানুষের খোঁজ মেলে, তত মন্দ নয়। কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে আবার বললেন, সত্যি বলতে
বাইরে যাওয়ার আগে বিয়ে করার কোনো পরিকল্পনাই ছিল না। এখনো 3 বছর পর ভেবেছিলাম। কিন্তু আমি জানি, আমি যদি চলে যাই, তুমি আমার জন্য অপেক্ষা করবে না, কিংবা হয়তো তোমার পরিবারও অপেক্ষা করতে চাইবেন না। আর আমি অযথা কাউকে স্বপ্ন দেখাতে চাই না। নৌশি নিঃশব্দে শুনছে। তাই ভাবলাম, যদি হালালভাবে সম্পর্কটার সূচনা করে যাই, তারপর তুমি তোমার পড়াশোনা শেষ করে আমার কাছে চলে আসলে, চিন্তাটা মন্দ কি? নৌশি মাথা নামায়। ও ভাবে বাবা মায়ের কথা। ওসির হয়তো বুঝলো। সে বলে গেল, আমি আমার হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলেছি। গতকাল মিলিয়ে 2বার দেখা হয়েছে। খুবই অমায়িক ব্যক্তিত্ব। আমার আব্বুও নাকি ভীষণ পছন্দ করেছেন। নৌশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওসি সেটা দেখে হেসে বলল, এখানে কারো মত নেই। এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। তিনি চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন, তা সারা জীবনের জন্য এই মানুষটার মনের জটিল ডায়াগ্রামটা রিড করার ঝুঁকিটা কি নিতে চাও? আমি তোমাকে এই দায়িত্বে নিযুক্ত করতে ইচ্ছুক। লজ্জায় নৌশি মাথা নিচু করে ফেলল। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠেছে। আর কি বলবে সে? ওসি নিজের পকেট থেকে লাল ভেলভেট কাপড়ে মোড়ানো বক্সটা বের করলো। সেটা খুলে এগিয়ে দেয় নৌশির দিকে। নৌশির দৃষ্টি তখন মানুষটার বাড়িয়ে রাখা হাতখানার দিকে। তারপরের গল্পটা বাতাসের বেগে এগিয়ে গেল। এত দ্রুত সব ঘটে গেল। বিয়ে, 4 হাত 1 হওয়া, আনুষ্ঠানিকতা, আর সব মিলিয়ে সপ্তাহ দুয়েকের একটা টুকরো সংসার হলো নৌশির। মানুষটা তার পাগল করা ভালোবাসায় নৌশিকে আচ্ছন্ন করে রেখে চেপে বসলো ফ্লাইটে। হারিয়ে গেল দূর দেশে। আর এদিকে নৌশির অবস্থা তখন মর। চারপাশ ওলট পালট হয়ে গেল তার। ওসির দেশ ছাড়ার পর প্রথম কয়েকটা দিন নৌশির জীবনটা যেন একদম স্থবির হয়ে গেল। এক অন্তহীন বিষাদের সাগরে যেন তলিয়ে যেতে লাগলো নৌশি। চোখ মেললেই চারপাশে এক মহাশূন্যতা। একজন মানুষ নেই। তারপরে যেন কোথাও কেউ নেই। রুমে ঢুকতে পারে না। কষ্টে কান্না চলে আসে। বিছানায় বসতে পারে না। বারান্দায় দাঁড়াতে পারে না। সব জায়গায় মানুষটার স্মৃতি। সিঁড়িঘরে গিয়ে দাঁড়ালেও যেন লিফটের সামনে মানুষটাকে দেখতে পায়। এত এত কান্না আসে তার। মানুষটা কি জাদু করে গেল তাকে? এ নৌশি একদম অচেনা নৌশি। পুরোপুরি ডুবে যাওয়া নৌশি। ওসির ফোন দিলেই পাগলের মতো কাঁদতে থাকে। গলার কাছে কান্নাটা দলা চেপে সে প্রতিদিন ক্লাসে যায়। এক আকাশ সমান ব্যথা বুকে চাপা দিয়ে সে প্রতিটি ক্লাস করে। কিন্তু পুরোটা ক্লাস জুড়ে চোখের সামনে কেবল ওই একটা মুখই ভেসে বেড়ায়। ডিপার্টমেন্টের করিডোরগুলোতে হাঁটলে চারপাশটা খা খা করে ওঠে। প্রিয় মানুষটার আবদ্ধ কেবিনটা দেখলে ওর শ্বাস আটকে আসে। পড়ার টেবিলে বসলেই বইয়ের পাতা জুড়ে কেবলই ভেসে ওঠে সেই গভীর চোখজোড়া, যেটাতে তার অন্তহীন ডুবে যাওয়া। পড়াশোনায় মন বসবে কি করে? মন তো পড়ে আছে 7 সমুদ্র 13 নদীর ওপারে। চাইলেই যে বারবার ফোন দিয়ে একটুখানি আওয়াজ শুনবে, সেই উপায়ও নেই। মানুষটা সারাক্ষণ ক্লাস আর ল্যাবে পড়ে থাকে। এদিকে দম বন্ধ লাগে তার। অবশ্য ক্লাস শেষে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া শুরু করেছে নৌশি। ওশিরের পরিচিত সেই প্ল্যাটফর্ম। ওশির নিজে তার সব অফলাইনের সরাসরি টিউশনি বন্ধ করিয়ে পুরোপুরি অনলাইন করে দিয়ে গেছে। ওশির অবশ্য চেয়েছিল সেজন্য সব ঝামেলা থেকে একদম দূরে থাকে। কিন্তু নৌশির মনে হয়েছিল একা একা সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো ওষুধ আর নেই। সেই হিসেবে ক্লাস টিউশনি মিলিয়ে সময় তো কাটে, কিন্তু বুকের ব্যথাটা তো কমে না। হৃদয়ে শান্তি নেই একটুও। ওর ভালো লাগে না মোটেও। সারা দিন চাতক পাখির মতো অধীর হয়ে অপেক্ষা করে মানুষটা কখন ফোন দেবে। সকালে কিংবা রাতের ওই সামান্য ফোন কলের জন্য হয়রান হয়ে বসে থাকে সে। কিন্তু ফোন দিয়ে কথা কি বলবে? ওই কান্না আটকে বসে থাকা। ও সে ঠিক বোঝে। তাই সে খুব ঠান্ডা মাথায় শান্ত করে মেয়েটাকে। বিয়ের পর যে মেয়েটার পড়ালেখা লাটে উঠেছে এটা টের পেয়েছে ওসির। শাশুড়ি আম্মা ফোন দিয়ে শুধু নালিশ করেন, মেয়ে পড়ে না, শুধু কাঁদে। আর অস্থির ওসির ব্যস্ত নববধূকে বোঝাতে। সেই বিশাল দুঃখ স্রোতে ভেসে যাওয়ার মাঝে আরও 2বার বেনামি কনফেশন লেখে নৌশি ওদের পেজটাতে। কি গভীর সে টান, কি মধুর সে কথামালা। টু শেখ আহমদ ওসির স্যার, ফ্রম অপরিচিতা। কি কষ্টের অবগাহনে ভাসতে ভাসতে আজ কোন কূলে এসে দাঁড়িয়েছি আমি নিজেও জানি না। এই বিশাল শূন্যতার পৃথিবীতে আমি যেন দাঁড়িয়েছি এক মহাশূন্যের ওপর। আমার দুনিয়া জুড়ে আমি আর কিচ্ছুটি বুঝি না, কিচ্ছুটি জানি না। শুধু বুঝি আপনাকে। আমার সমস্ত অনুভূতি জুড়ে শুধু আপনিই জনাব। আপনাকে ছোঁয়ার এক আকুল তৃষ্ণা, আর 2 চোখ ভরে একটিবার দেখার কি যে এক মর্মস্পর্শী যাতনা, তা যদি আপনি বুঝতেন। সারাটা দিন আমার এই ক্লান্ত আখিজোড়া আপনাকে খুঁজে চলে অবিরত। কিন্তু প্রতিবারই কোনো সন্ধান না পেয়ে এক রাশ হতাশা নিয়ে ফিরে আসে সেই দৃষ্টি।
কেন দেখা মেলে না আপনার? কোথায় হারালেন এভাবে? আপনাকে ছাড়া এই চেনা ডিপার্টমেন্টটা এখন শুধুই এক ধূ বালুচর, এক তপ্ত মরুভূমি। এই বুক ফাটা কাঠফাটা রোদে আপনি আমার একমাত্র পিপাসার জল। কিন্তু কোথায় মিলবে সে জল? আর কতটা দূরত্বে হেঁটে গেলে দেখা পাবো আপনার? আপনি চলে যাওয়ার সাথে সাথেই আমার পুরো দুনিয়াটাই এক গভীর অন্ধকারে ঢেকে গেছে। এখন শুধু অধীর অপেক্ষা, কবে হবে সেই কাঙ্ক্ষিত সূর্যোদয়। কবে আমি আবার চোখ মেলে দেখতে পারবো আপনার ওই মায়াবী চোখের এক চিলতে সোনালি আকাশ। কনফেশন দেওয়ার সাথে সাথে কমেন্ট বক্স ভরে গেল মেয়েদের কমেন্টে আর আর্তনাদে। অনেকে ফেক আইডি কেঁদে ভাষায় অশির স্যার বিবাহিত এটা মানতেই যেন তাদের ভীষণ কষ্ট। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয় কমেন্ট বক্স আর ফেসবুকের আকাশ। আবার অনেক সিনিয়র কমেন্ট করে, ইস, এত গভীর প্রেম পূর্ণতা পেল না। আরেকজন লিখেছে, জুনিয়র, তোমার কপাল পড়ল, স্যার তো বিয়ে করে ফেলেছেন। স্যারের এক বন্ধু কমেন্ট করলেন, সর্বনাশ, আজ তো অশিরের হবে, ভাবি ছাড়বে আচ্ছা মতো। অসহায় অশির তখন বলবে, নৌশি, ও বউ, আমি কিছু জানি না কো। অনেকে হা হা রিয়াক্ট দিল সেই কমেন্টটাতে। অশির স্যার নিজেও দুষ্টুমি করে সেই কমেন্টে হা হা দিল, বললেন, এক্সপার্ট আছিস বোঝা যাচ্ছে, এ পর্যন্ত ভাবি কতদিন ছেড়েছে তোকে। নৌশির বান্ধবী প্রেমা রেগে কমেন্ট করলো, আপনাদের রুচি কেমন? নিউলি ম্যারিড পার্সনকে নিয়ে কনফেশন দেন, স্যারের স্ত্রী কেমন ফিল করবে তখন? নৌশি সব পড়ে আর হাসে। ভার্সিটি জুড়ে স্যারের এত ক্যান্ডিডেট। তবে প্রত্যেকবার বুঝে যায় অসির। নৌশি তাকে প্রশ্ন করলো, আপনি কিভাবে বোঝেন ওটা আমি? আমার কাছে জাদু আছে। অসির ইয়ার্কি করে স্ত্রীর সাথে, কেমন জাদু? তুমি যে স্কুলের ছাত্রী, আমি এককালে সেই স্কুলের হেডমাস্টার ছিলাম। এই পেজের অ্যাডমিন প্যানেলে এখনো আমি আছি। পেজটা আমি নিজেই খুলেছিলাম। নৌশি তখন থতমত খায়, তার মানে এভাবেই স্যার জেনেছেন পুরোটা। অসির আবদার করে পোস্টের কথাগুলো নিজ স্ত্রীর মুখ থেকে শুনতে। সেই মধুর কথামালাগুলো রেকর্ড করেও রাখে। স্ত্রীর সামান্যতম অনুভূতিগুলো আজলায় ভরে কুড়িয়ে নিতে সদা প্রস্তুত যেন অসির। এরপর আবারও একবার একই কাজ করে নৌশি, হাহাকার ভরা পোস্ট। আর দূরদেশে বসে তার ব্যস্ত স্বামী তার স্ত্রীকে স্বাভাবিক করতে সদা জাগ্রত তৎপর। সব মিলিয়ে নৌশি অশিরের কতগুলো দিন কাটে কি ভীষণ অস্থিরতায়। একদিন রাতের দিকে ভীষণ মন খারাপে নিয়ে ফোন দেয় তার প্রাণপ্রিয়কে। কয়েকবার কল বাজলেও তিনি রিসিভ না করলে কষ্টগুলো যেন আরো ঘনীভূত হয় নৌশির। ব্যস্ত অশির ফোন চেক করে এতগুলো কল দেখে সাথে সাথে ব্যাক করে। রিসিভ করে নাক টানার শব্দ শুনেই অশির টের পায় বোকা মেয়েটা কাঁদছে। অশিরের বুক ভেঙে আসে। কি এক পাগলকে বিয়ে করে রেখে আসলো দেশে, তাকে ছাড়া ওর নিজেরও এক মুহূর্তও ভালো লাগে না। অথচ মেয়েটার এই কান্না দেখলে মনে হয় সব ফেলে ছুটে চলে যেতে। অশির চোখ বন্ধ করে নেয়, কপালে আঙ্গুল চালিয়ে কণ্ঠে আরো খানিকটা ভালোবাসা ঢেলে জিজ্ঞেস করে, কাঁদছো কেন কলিজা? কাঁদছি না, আমি অনুভব করতে পারছি। তুমি এমন করলে আমার কেমন লাগে বলো তো? আমার কিচ্ছু ভালো লাগছে না। অসির সময় নেয়, ধীরে ধীরে বলে, চোখ বন্ধ করো, কল্পনা করো আমি তোমার পাশে, একদম কাছে। নৌশি কেঁদে ওঠে, কোথায় পাশে? কই, আপনাকে কোথাও দেখি না। আপনি কোথাও নেই কেন? এসে আমাকে জড়িয়ে নেন, আমার ভালো লাগছে না একটু। এত হাজার মাইলের দূরত্ব, কেন এই দূরত্ব? আমার কিচ্ছুটি ভালো লাগছে না। কেন গেলেন আপনি? প্রত্যেকবারের মতো অশান্ত স্ত্রীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে অসির। আবেগের এ ভীষণ ভারে দুজনেই ভেঙে চুরে আবারও সামলে ওঠে দুজনেই। নববিবাহিতদের বিচ্ছেদ আসলেই পৃথিবীর ভয়াবহতম কষ্টের মধ্যে একটা। এটা তারা দুজনেই হাড়ে হাড়ে টের পায়। বেশ অনেকক্ষণের চেষ্টায় অসির তার স্ত্রীকে শান্ত করতে পারে, তারপর শুধায়, আম্মু বললেন তুমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো। পড়ি তো। আমি শুনেছি তুমি কতটুকু পড়ো। এখন থেকে আমরা দুজনে একসাথে পড়বো। দিনে আমি যত ঘন্টা, তুমিও ঠিক তত। কথাটা শুনে থতমত খায় নৌশি। আল্লাহ, পাগল নাকি? আমি অত পড়লে একদম দম বন্ধ হয়ে পাগল হয়ে যাব। সমস্যা নেই, আমার পাগল বউ দরকার। না, আমার পড়ায় মন বসে না, মন আপনি নিয়ে গেছেন। অসির হাসে, বসাবে, আমাকে তো লাগবে নাকি? এই যে আমি অনকলে আছি তোমার সাথে, অনকলে থেকেই পুরোটার সময় তোমার পাশে থাকবো। কিন্তু পড়াশোনা নিয়ে কোনো টালবাহানা চলবে না নৌশি। দেখি এখনই টেবিলে বসো তো ভালো মেয়ের মতো। নৌশি বাধ্য মেয়ের মতো বইটা খুলে কিন্তু টেবিলের ওপর ফোনটা রেখে চট করে বলল, এক মিনিট এক মিনিট।
পড়ালেখার মাঝে মাঝে কি একটু সুন্দর করে রোমান্টিক কথা হবে না? ওপাশ থেকে অসিরের মৃদু হাসির শব্দ শোনা গেল। তারপরে আবার সেই গম্ভীর শিক্ষকের কণ্ঠ। পড়ালেখা ডিস্ট্র্যাক্ট করে এমন কোনো কথা হবে না। তবে হ্যাঁ, কোনো ইকুয়েশন বা টপিক বুঝতে না পারলে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো। অসিরও ফোনটা হোল্ডারে রাখে। ওপাশে নৌশিও তাই করলো। তারপর টানা 1 ঘন্টা ফোনের ওপাশে শুধু পাতা ওল্টানোর আওয়াজ আর মৃদু পড়ার শব্দ। নৌশি থেমে গেলেই অসির তাকে জানান দেয় সে শুনছে। অসিরের এমন সার্বক্ষণিক তদারকিতে নৌশির এলোমেলো স্ত্রীর সত্তাটা যেন আবারও সাজতে শুরু করলো। শিক্ষক আর স্বামী উভয় রূপেই অসির সুন্দরভাবে সাজিয়ে দিল নিজ স্ত্রীর সময় আর মুহূর্তগুলোকে। সদ্য প্রেমে পড়া যুগলের মতোই অবিরত চলতে লাগলো তাদের এই 1000 মাইলের দূরত্বের সংসার। এমনই একদিন নৌশির এমন টানা পড়াশোনার মাঝে ওপাশ থেকে অসিরের ল্যাবের এক বাঙালি কো রিসার্চার হেসে জিজ্ঞেস করলেন, কি অসির ভাই, সারাক্ষণ কানে হেডফোন গুঁজে কি শোনেন? কোনো গান নাকি? অসির একটু হাসলেন। ওনার শান্ত কণ্ঠস্বর ফোনের স্পিকারে নৌশির কানে ভেসে এলো। না ভাই, এখনো লজিং মাস্টার আমি। দেশে একটা পিচ্চি বউ আছে, তাকে পড়াতে হয় এখানেও। নৌশি ওপাশ থেকে চমকে উঠে ফিসফিস করে বলল, আপনি এখনো ল্যাবে? কাজ শেষ হয়নি? হুম। নৌশি গাল ফুলিয়ে বলে, এভাবে বললেন কেন? ওখানে মানুষগুলো আপনাকে কি ভাববে বলুন তো? অসির একটু বিন্দু দ্বিধা না করে বলল, কি ভাববে? আমি আত্মস্বীকৃত বউ পাগলা হতে চাই নৌশি। সবাই এক নামে জানবে, জগতে একজন খাঁটি বউ পাগলা ছিল, যার নাম শেখ আহমদ অসির। ল্যাবের কাজ শেষ করে ফ্ল্যাটে ফিরেই অসির ব্লুটুথ ইয়ারবাডটা কান থেকে খুলে ফেলল। ফোনটা লাউড স্পিকারে দিয়ে ও শাওয়ার নিতে চলে গেল। পুরোটা সময় নৌশি পড়ল। এখন তো মাস্টার মশাইকে নিয়মিত পড়া দেওয়া লাগে তার। খুবই চতুর আর ধুরন্ধর মাস্টার। প্রেমের পাঠ আর ভার্সিটির পাঠ দুটোই একসাথে পড়ান তিনি। নৌশির জন্য তো এ বাই ওয়ান গেট টু অফার। সে স্বামীর সাথে সাথে যেন এক রেডিমেড শিক্ষকও পেয়ে গেছে। গোসল শেষ করে এসে ওসের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে খুব মধুর স্বরে ডাকল, নৌশি। এমন গভীর ডাকে নৌশি পড়ার মাঝেও কেঁপে উঠল যেন। হুম। মাথাটা ভীষণ ধরেছে, একটু টিপে দাও তো বউ। অসিরের এই আদরে আবদারে নৌশির মনটা এক নিমিষেই খারাপ হয়ে যায়। এত 1000 মাইল দূরে থাকা স্বামীটার মাথা ব্যথায় একটু হাত বুলিয়ে দেওয়ার ক্ষমতাও ওর নেই। ও মলিন গলায় বলল, কফি মেকার আছে না? যান, আপনি কফি নিয়ে আসুন। আমি ওপাশ থেকে আমার জন্য কফি বানিয়ে আনছি। দুজনে একসাথে কফি খাই। অসির ওপাশ থেকে একটু দুষ্টমি করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত নিজের কাজ নিজে করব বউ, একটু তো খেদমত করো স্বামীর। নৌশির চোখের কোণটা আবারও ভিজে উঠল। ও কাপা গলায় বলল, আপনি এভাবে বললে কিন্তু আমি এখনই কান্না শুরু করে দেব। বউয়ের গলা কাঁপতেই অসির থেমে গেল। ব্যস্ত হয়ে ভিডিও কলটা অন করলেন। এক ইটালিয়ানের সাথে শেয়ার ফ্ল্যাটে আছে অসির। 2 রুমে 2জন থাকেন, সাথে লাগোয়া ডাইনিং ড্রয়িং স্পেস। ওপাশে ক্যামেরা অন করতেই নৌশি দেখল অসির কফি মেশিনের সামনে। মগটাকে যথাস্থানে রেখে সুইচে চাপ দিতেই কফিতে পূর্ণ হয়ে গেল কাপ। এই যে আমার কফি, এবার খুশি? নৌশি থমথমে মুখে চেয়ে থাকলো। অসির হাসে হালকা স্বরে জিজ্ঞেস করলো, আজকের সব লেকচার পড়া শেষ হয়েছে? হুম। ফোনের স্ক্রিনের ওই পাশে সোফায় হেলান দিয়ে বসে অসির। তুমি যখন আমার কাছে চলে আসবে তখন থেকে আমার একমাত্র ক্যাফেইন হবে তুমি, সুইটহার্ট। স্বামীর এমন ফ্লার্টিং দেখে হেসে ফেলল নৌশি। ধীরে বলল, ও দেশের মানুষের সাথে থাকতে থাকতে আপনিও পুরো আংরেজি ম্যান হওয়ার চেষ্টা করছেন দেখছি। অসির হাসল শব্দ করে। ওনার সেই চিরচেনা মায়াবী চোখ দুটো ক্যামেরার ওপাশে চিকচিক করলো। সে ফোনের স্ক্রিনের দিকে আরেকটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আরো কিছু শুনবে? আংরেজি ভালোবাসা। নৌশি বুঝে গেল তার কঠিন শিক্ষক মহাশয় এখন শতভাগ রোমান্টিক মোডে আছেন এবং সে মানুষটার এই রূপটার অপেক্ষায় থাকে সারাটা দিন। সে টেবিল থেকে বইটা আলতো করে বন্ধ করে বড় বাতিটা নিভিয়ে বিছানায় এসে গা এলিয়ে দিল। কানের কাছে ফোনটা রেখে কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে সে তাকালো সিলিংয়ের দিকে। ঘরে মৃদু আলোয় নৌশি শুধু শুনতে লাগলো তার একান্তই নিজের মানুষটার গভীর, পরিপক্ক আর আকুল করা ভালোবাসার অন্তহীন কাব্যমালা। কেমন লাগলো গল্পটা? আমি যখন এটা পড়ছিলাম ফেসবুকে, তখন সারাক্ষণ আমার মুখে একটা মৃদু হাসি, যেটাকে স্মাইল বলে না, সেই স্মাইল লেগেছিল। একটু সময়ের জন্য সেই স্মাইলটা গায়েব হয়নি। আমাকে যদি কেউ দেখতো তাহলে বলতো, কি রে তুই এভাবে চুপি চুপি হাসিস কেন? সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুনলেন তাবাসসুম তোয়া আপুর লেখা ক্রাশ অ্যান্ড কনফিউশন গল্পটি।
একটি ছোট গল্প অবশ্যই। তো শুনতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।